আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক অ্যানালাইসিসে আপনাদের স্বাগতম। আসলে আমরা বেশিরভাগই রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করি। তবে এটাও রাজনীতির বাইরে না। এটা আমরা বাজেট ২০২৬ ও ২৭ অর্থবছর নিয়ে কিছুটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে তুলে ধরতে চাই এবং সংক্ষিপ্ত আকারে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। যাই হোক, বাংলাদেশ সরকার ২০২৬ ও ২০২৭ FY 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সামনে রেখে প্রণীত। নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে এটি প্রথম জাতীয় বাজেট। এই বাজেটের গুরুত্বপূর্ণ দিক ও লক্ষ্যগুলো আমি উল্লেখ করতেছি। বাজেটের মূল লক্ষ্য ও রূপরেখা। বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাজেট জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে খাদ্য সরবরাহ ও জ্বালানি নিশ্চিত করার দিকে জোর দেওয়া হয়েছে। আয় ও ব্যয়ের প্রধান খাত। ঋণের সুদ। বাজেটের বিশাল ব্যয়ের মধ্যে সুদ পরিশোধের বরাদ্দ রাখা হয়েছে 1,27,500 কোটি টাকা। বিনিয়োগ ও কর্মসংস্থান। সরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থাকলেও বেসরকারি বিনিয়োগের গতিশীলতা নিয়ে অর্থনীতিবিদরা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। সংস্কার ও খাতভিত্তিক উদ্যোগ। পুঁজিবাজার ও ব্যাংক। বাজেট ব্যাংক নির্ভর অর্থায়ন মডেল থেকে সরে এসে বন্ড, ইকুইটি এবং দীর্ঘমেয়াদী অর্থায়নকে, যেমন গ্রিন বন্ড, সুকুর অগ্রাধিকার দিয়েছে। এই সুকুক অগ্রাধিকার দিয়েছে। আসলে সামাজিক খাত। স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, তরুণ উদ্যোক্তা, আইটি খাত এবং রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে বেশ কিছু সংস্কার ও কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। বাজেট সম্পর্কিত বিস্তারিত নথিপত্র ও ভাষণের জন্য আসলে অর্থ মন্ত্রণালয়ের যে ডকুমেন্টারি আছে, সিপিডি বাজেট বিশ্লেষণ, এটা থেকে আমাদের আসলে কিছুটা ধারণা নেওয়া উচিত বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আমরা সেখানেও যাব। তবে তার আগে বলি, দেখেন 9,38,000 কোটি টাকা, মানে বিশাল একটা খাত আমরা মনে করি। দেখেন, আমাদের এই হত দরিদ্র দেশ বলতে গেলে একটা বাংলাদেশ। কারণ আপনারা জানেন যে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করেছে সেই 1971 সাল থেকে এ পর্যন্ত। ওদিকে ধরেন আপনার 1971 সালে 29, আর এদিকে ধরেন আপনার 26, ধরেন 29 আর 26 কত হয়, ধরেন 30 আর 26, 55 বছর রানী। দেখেন, একটা দেশ স্বাধীনতার 55 বছর হওয়া সত্ত্বেও এই দেশের কিন্তু উন্নত হয়নি। এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এদেশের মানুষ এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করে। এখন বলতে পারেন যে বাজেটের সাথে সম্পর্ক কী, সেটা আমরা পরে আসবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখেন, আপনারা যদি বহির্বিশ্বের দিকে তাকান, সামান্য দুবাইয়ের দিকে তাকান, দুবাই কবে স্বাধীনতা অর্জন করেছে আপনারা জানেন? এই দেশটা পৃথিবীর ভিতরে এখন বর্তমানে যে আইকনিক দেশের মধ্যে একটা। সেখানে আপনার অর্থনীতি বলেন, উন্নয়ন বলেন, মডেলিং বলেন, সে জায়গায় এখন মানুষ ঘুরতে যায়, সব করে। যে ভিআইপি দেশ, যে কোটি কোটি মানে টাকার যারা মালিক, বিশ্বের সবচেয়ে বড় বড় যারা সম্পদশালী, তারা ঘুরতে চায় দুবাই। তাহলে বোঝেন কতটা মানে পরিবর্তন হয়েছে এই দেশ। বড় বড় যে বিশ্বের ভিতর সবচেয়ে বড় বড় যে বিল্ডিং, বুর্জ খলিফা নামে, তারপর আরও কত কিছু আছে দেখার, স্টেডিয়াম পর্যন্ত আছে।
দেখেন এখানে মানুষ এখন যায়, আর এই বাংলাদেশের ভাগ্যের চাকা মনে হয় আর ঘুরছি না। কারণ কি? কারণ হয়েছে আমাদের মতো কিছু মানুষ আছে যারা এই সম্পদ, এই সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে আমরা ব্যয় করি এবং এগুলো খরচা করি। আসলে এই খরচার জনগণকে কোনো জবাবদিহি করার কোনো দরকার মনে করি না। আসলে কি এটা ঠিক? একজন সরকার অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত, তাহলে তিনি কেন জনগণকে জবাবদিহি করবে না? এই যে এত বড় একটা মনে করেন বাজেট পাস করেছে, এখান থেকে চুরি হবে কত কোটি টাকা মনে করেন, এবং কাজ হবে কত কোটি টাকা। 50% পর্যন্ত কাজ হয় কি না বা জনগণের উপকারে আসে কি না, সেটা কিন্তু একটা দেখার বিষয়। তবে আমরা মনে করি যদি মনে করেন নির্দিষ্ট একটা, যেমন অর্ধেকের বেশিও কাজ হয়, যেমন 3 ভাগের 2 ভাগ যদি কাজ হয় আর 1 ভাগ যদি মানে অপচয় হয়, সেটাও কিন্তু দেশের একটা বিশাল একটা ক্ষতি। দেখেন আমরা যে সৎ তা না, বলতে পারেন যে আপনি কি একদম সাধু না ভাই। তবে আমরা মনে করি এই টাকাগুলো জনগণের, যদি চিন্তা করি এই টাকাগুলো জনগণের, এই টাকাগুলো আমাদের না, তাহলে আসলে কেউ খরচা করবেন না। হয়তো বা একদিন না একদিন এই টাকার হিসাব আপনাকে দিতে হবে, হয়তো বা এখন দেবেন না, কিন্তু মৃত্যুর পর হলেও ওই কবরে আখেরাতের সময় হিসাব দেওয়া লাগবে প্রতি পলে পলে। যাই হোক, এক নজরে 2026 ও 27 অর্থ বছরের যে বাজেট, সেগুলো আমরা একটু উল্লেখ করি। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর রাজস্ব আরোহণের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা। চিন্তা করুন, 6,04,000 কোটি টাকা মানে রাজস্ব আয়। যেখানে বাংলাদেশের রাজস্ব আয় হয়েছে 6,04,000 কোটি টাকা, সেখানে 9,38,000 কোটি টাকা আয় বাজেট। তাহলে বাকি টাকাগুলো আমরা কোথায় পাবো ভাই? এটা জনগণের উপরে চাপ পড়বে না? আপনারা 5 লাখ করতে পারতেন, যেমন 5 লাখ আপনারা যদি মনে করেন বাজেট পাস করতেন, তাহলে এটা মেনে নেওয়া যেত। কিন্তু আপনার এই যে বাকি 4 লক্ষ টাকা আপনি কোথায় পাবেন? এটা প্রশ্ন সরকারের কাছে। এনবিআর বহির্ভূত করা খাত থেকে 25,000 কোটি টাকা এবং কর ব্যতীত রাজস্ব খাত থেকে 66,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। তবে এই যে রাজস্ব আয় যেটা করা হবে, এটা করবে কার কাছ থেকে জানেন? আপনি আমার মতো যে জনগণ আছে, সাধারণ জনগণের মাথার উপরে এই চাপটা পড়বে। এবং এই চাপটা পড়বে আপনার ওই যে যে বড় বড় কোম্পানি আছে না, শিল্পপতি, যেমন আবুল খায়ের গ্রুপ, তারপর আপনার আরও বড় আছে মেঘনা গ্রুপ, এরকম বিভিন্ন ধরনের বড় বড় গ্রুপ আছে। এদের উপরে একটা কর বসাবো এবং সব কিছুর দাম কিন্তু হুড় করে বেড়ে যাবে। তখন একদম বাজার এগুলো, এই বাজেটটা একদম বাজার পর্যায়ে পৌঁছে যাবে। তখন কি হবে? সাধারণ মানুষ, এখন আমরা চাল খাই মনে করেন 30 টাকা কেজি, তখন যদি আমাদের 70 টাকা 80 টাকা কেজি হয়, তাহলে যারা ওই যে হতদরিদ্র, যারা রিক্সা চালক, তারপর হচ্ছে দিনমজুরি, তারা কি করে চলবে ভাই? আসলে আমাদের দেশের মানুষের ভাগ্যটাই খারাপ। এই যে কিছু কিছু সরকার আসে, ব্যয়সায়ী সরকার, ব্যয়ইনসাফি সরকার, বলতে পারেন যে এটা কেন ভাই? যদি একজন সরকার হিসাব করে চলে এবং যেখানে বাজেট মনে করেন এই যে 9,38,000 কোটি টাকা পড়ছে, এই বাজেটটা তো যদি তারা 3 লক্ষ 3.5 লক্ষ হাজার কোটি টাকা করতো, তাহলে কিন্তু এটা বেশি একটা চাপ পড়তো না। সেখানে 9,38,000 মানে 9,38,000 কোটি টাকা বাজেট। তাহলে দেখেন আমাদের হতদরিদ্র মানুষের ভাগ্যটা কত খারাপ। মানে যার আছে তাকে দাও, বাড়িয়ে দাও, আর যার নাই তাকে নিঃশেষ করে ফেলো। তাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। যাই হোক, এই চাপটা যদি আপনার জনগণের পর্যায়ে এসে পড়ে, তখন জনগণ যদি রাগ হয়ে সরকারকে একটা চাপে ফেলায়, তখন সরকার কি জবাবদিহি করবে?
তখন তো জনগণের দোষ হয়ে যাবে। যাই হোক, সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন, এই বাজেটটা আসলে সঠিক হয়েছে না ভুল হয়েছে, অতিরিক্ত হয়ে গেছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আর বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।